প্রেমের ধূলিঝড় অন্তিম পর্ব। কাঁপা কাঁপা হাতে দুর্জয়ের গাল স্পর্শ করল নন্দিতা, আর সাথে সাথেই ডুকরে কেঁদে উঠল। হৃদয় জমিনে আজ তার সুখের ভেলা বইছে। এখন মৃত্যু এলেও আর আফসোস থাকবে না। মুখে এক চিলতে হাসি নিয়ে তৃপ্তিতে বলতে পারবে, দেখো গো দুনিয়া, আমি আমার স্বামীর কোলে মাথা রেখে বিদায় নিচ্ছি। আর কোনো কষ্ট নেই আমার, নেই কোনো আক্ষেপ। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠল নন্দিতা। শ্বাস ফুলে মুখ হা হয়ে গেল তার। ভারী বাতাস থেকে অক্সিজেন পাচ্ছে না। কেউ যেন চেপে ধরেছে তার গলা, আটকে দিচ্ছে শ্বাসনালী। দুর্জয় নন্দিতার কোমর জাপটে ধরে নিজের কাছে টেনে নিল। দুই গালে হাত রেখে নরম কণ্ঠে ডাকল, এই এই এমন করছো কেন? তোমার কোথায় কষ্ট হচ্ছে? এই জান, তোর কি হচ্ছে বল না আমাকে, এমন করিস কেন? আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, দোহাই লাগে তোর, এমন করিস না, কথা বল, দেখ আমাকে, এই তো দেখ আমি তোর কাছে, আয় না, মিশে যা আমার সাথে, তোর কষ্টগুলো আমাকে দিয়ে দে না জান, একটু কথা বল, তাকা আমার দিকে। দুর্জয়ের করুণ আর্তনাদের পরও নন্দিতা তাকালো না তার দিকে। তাকানো তো দূর, বন্ধ হওয়ার উপক্রম তার চোখ। ক্রমে ফুলে ফেপে উঠতে লাগলো বুক। দুর্জয় তৎক্ষণাৎ মেঝেতে শুইয়ে দিল নন্দিতাকে। এরপর নিজেও ঝুঁকে পড়ল তার দিকে। দুহাতে মেঝেতে ছটফট করে চলেছে নন্দিতা, নিঃশ্বাস নিতে না পারার যন্ত্রণায়। উল্টে এসেছে চোখ। দুর্জয় আর অপেক্ষা করল না। নন্দিতার ঠোঁটে ঠোঁট রেখে নিঃশ্বাস সরবরাহ করতে লাগলো নিজের মুখ দিয়ে। খানিকটা নিঃশ্বাস নিতে পেরে শান্ত হলো নন্দিতা। তবে থামল না দুর্জয়। মুখ উঠিয়ে একবার করে বাতাস গালে ভরে আবার একইভাবে নিঃশ্বাস সরবরাহ করতে লাগলো নন্দিতার ফুসফুসে। স্বাভাবিক হতেই দুর্জয়কে জড়িয়ে ধরল নন্দিতা। আবারও কাঁদতে শুরু করলো। জোরে ধমক দিয়ে উঠল দুর্জয়। জোরালো কণ্ঠে বলল, এক থাপ্পড় দিয়ে কান্না ছুটিয়ে দেব তোর। কিসের কান্না তোর? মরে গেছি আমি? এত কাঁদার হলে আমার লাশের সামনে বসে কাঁদবি। এই প্রথম দুর্জয় এত উচ্চ কণ্ঠে কথা বলেছে নন্দিতার সাথে। ধমক খেয়ে আরও জোরে কান্না পেয়ে গেল নন্দিতার। কিন্তু কোনো ক্রমে দাঁতে দাঁত চেপে কান্না চেপে রাখার চেষ্টা করল সে। এটা দেখে দুর্জয়ের হাসি পেল ভীষণ। নন্দিতাকে বুকে টেনে নিয়ে নরম কণ্ঠে বলল, তুমি যে একা না, দুটো দুটো প্রাণ আটকে আছে তোমার মাঝে। এমন পাগলামি করলে আমাদের দুজনের কি হবে? নন্দিতা কাঁদল না আর। আদুরে ভঙ্গিতে দুর্জয়ের বুকে মুখ ডোবালো শুধু। একখানা পুরনো ধুলো জমা কাগজের টুকরো হাতে বসে আছে নওরিন। অজ্ঞাত মেয়েটা পাশেই শুয়ে আছে বিছানায়। অতিরিক্ত ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে সে। গায়ে জড়ানো নওরিনের একটা হালকা রঙের শাড়ি, ঢিলেঢালা ব্লাউজ। মেয়েটার দিকে এক পলক তাকিয়ে কাগজে ভাঁজ খুলে পড়তে শুরু করলেন তিনি। আমি কথা বলতে পারি না। ছোট থেকেই যে পারি না এমনটা না। আমারও একটা সুন্দর পরিবার ছিল। বাবা মা, ছোট ভাই আর আমি। অনেক সুখের একটা পরিবার ছিল। কিন্তু এক অমাবস্যার রাতে কালবৈশাখী ঝড়ের মতো কেউ আগুন লাগিয়ে দিল আমাদের সুখে। দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়ে গেল আমার গোটা পরিবার। সেদিন আমার বাড়ি ফিরতে একটু লেট না হলে সেই আগুনে আমিও শেষ হয়ে যেতাম। কিন্তু ভাগ্য খারাপ ছিল বলেই হয়তো সেই আগুন আমাকে স্পর্শ করতে পারল না। এই গোটা দুনিয়ায় আমি হয়ে গেলাম একা। জানেন, অনেক চিৎকার করলাম সেদিন। চিৎকার করতে করতে গলা ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। তবুও কেউ এলো না সাহায্য করতে। আসবেই বা কীভাবে? আশেপাশের বাড়ি বলতে ছিল আমার দুই চাচার বাড়ি, যাদের সাথে রক্তের সম্পর্ক থাকলেও আদতে কেউ ছিল না তারা আমাদের। আগুন লাগানো মানুষ কি আর আগুন নেভানোর চিৎকার শুনতে পায়? শুনলেও কানে তুলো গুজে বসে মজা নেয়। সম্পত্তির লোভ মানুষকে অমানুষ বানিয়ে দেয়। আপনজন পর হয়ে যায়। লোভ লালসা প্রমাণ করে দেয় সব রক্তের সম্পর্ক আপনজন হয় না। সেদিনের পর থেকে আমি আমার বাকশক্তি হারিয়েছি। আমার গলা দিয়ে কথা বের হয় না আর। কথা বলতে চাইলে গো গো শব্দ ছাড়া আর কিছুই আসে না। আর কি বা হবে কথা বলে? আপনজন, সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মানুষগুলোই তো আর রইল না।
আমার জীবনের বোঝা আমি আপনাদের উপর চাপিয়ে দিতে চাই না। শুধু আমাকে কয়েকটা দিন এখানে থাকতে দেবেন। সময় হলে আমি নিজে থেকে চলে যাব। কয়েকটা দিন একটু ঠাঁই দেওয়া যাবে আমাকে?" চিঠিটা ভাঁজ করে টেবিলের উপর রেখে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল নওরিন। এরপর বিছানায় পা উঠিয়ে শুয়ে পড়ল তার পাশে। ওষুধের ঘোরে সারাদিনই ঘুমায় সে। ঘুম ছাড়া আর কাজই বা কী? এই বন্দি জীবনে খাওয়া আর ঘুমই তার একমাত্র সম্বল। মাঝে মাঝে একরত্তি জানলার পাশে দাঁড়িয়ে থাকে ভয়ে ভয়ে। বিছানায় আছড়ে পড়া রোদের মতো লুকোচুরি খেলে মানুষের থেকে। মনে মনে দিন গোনে মুক্তির, কিন্তু সেই দিন আসা এত সহজ না। একমাত্র বন্দি মানুষগুলোই জানে মুক্তির স্বাদ তাদের কাছে অমৃতের চেয়ে কম কিছু না। খাবার দিতে এসে ধূসর বিছানার দিকে তাকালো। দুজনেই ঘুমোচ্ছে বেঘোরে। তাদেরকে ডাকতে মন চাইল না আর তার। টেবিলের ওপর খাবারটা চাপা দিয়ে রেখে দিল। আচমকা ফেরার সময় তার চোখ পড়ল একটা ভাঁজ করে রাখা কাগজে। কৌতূহলে কাগজের ভাঁজ খুলতেই ঝরঝরে হাতের লেখা চিঠিটা পড়ে বুক ভার হয়ে এলো তার। চোখ ফিরিয়ে এক পলক তাকালো বিছানায় শুয়ে থাকা মেয়েটার দিকে। জীবন কতই না বিচিত্র। যারে দেয় সবটুকু দেয়, আর যারে দেয় না কিচ্ছুটা দেয় না। ভাবনা থেকে বের হয়ে ধূসর সাথে সাথে বেরিয়ে গেল ঘর ছেড়ে। গেস্ট হাউসে একসাথে দুজনকে লুকিয়ে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কখনো না কখনো কারোর নজরে এসে যেতে পারে। নওরিনকে আড়ালে রাখা ধূসরের একমাত্র কর্তব্য। তাই সার্ভেন্টকে দিয়ে তার রুমের পাশের রুমটা পরিষ্কার করতে বলে বেরিয়ে গেল সে। লাইব্রেরি রুমে টেবিলে মুখোমুখি বসে আছে ধূসর আর সেই অজ্ঞাত মেয়েটা। নওরিনের কাছ থেকে জানা গেছে মেয়েটার নাম আলো। মেয়েটা বেশ ইতস্তত ভঙ্গিতে কাচুমাচু হয়ে বসে আছে সামনে। ধূসর বেশ সাবলীলভাবে এক পলক তাকালো তার দিকে। সাদামাটা পোশাক, চেহারায় সরলতা, আচরণে জড়তা। সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলল, "শিকদার পরিবারের সদস্য না আপনি, তাই এই বাড়ি সম্পর্কে বিশেষ কোনো তথ্য আপনাকে দিতে চাই না। তবে কিছু জিনিস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন আপনার। আম্মাকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে এখানে রাখা যাবে না। জলজ্যান্ত দুটো মানুষকে এতগুলো মানুষের চোখে আড়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি আমার আম্মা। থাকতে হলে আপনাকে শিকদার বাড়িতে সবার সাথে থাকতে হবে।" আলো কিছুটা বলতে চাইল ইশারায়, কিন্তু ধূসরকে বোঝাতে সক্ষম না হয়ে পাশে থাকা নোটপ্যাড নিয়ে সেখানে লিখল, "কিন্তু আপনার মাকে এভাবে সবার থেকে লুকিয়ে রেখেছেন কেন?" ধূসর ক্ষুব্ধ চোখে তাকালো আলোর দিকে। ভয় পেয়ে মাথা নামিয়ে নিল আলো। সাথে সাথে রাশভারী কণ্ঠে ধূসর বলে উঠল, "আপনাকে আগেই বলেছি আমার পরিবারের কোনো বিষয়ে কথা না বলতে। এখানে থাকতে হলে আমার শর্ত অনুযায়ী চলতে হবে, নইলে আসতে পারেন।" ধূসরের কাট কাট কণ্ঠে ব্যথিত চোখে তাকালো আলো। আত্মসম্মানে আঘাত দেওয়া মানুষটার সাহায্য নিতে মন চাইছে না তার, কিন্তু আত্মসম্মানের চেয়ে সম্মান বড়। সম্মানহীন একটা নারী আর রাস্তার কুকুর দুটোই সমান। একা একটা মেয়ের জন্য এই দুনিয়াটা গিলে আসা বিশাল এক অজগর সাপের মতো। কখন কোথায় যে ওত পেতে বসে আছে কেউ জানে না। সামনে পেলে হিংস্র ভঙ্গিতে খপ করে আক্রমণ করে বসবে। আনমনা হয়ে বসে থাকা আলোকে দেখে খানিকটা নড়ে চড়ে বসল ধূসর। কিঞ্চিৎ ইতস্তত সুরে বলল, "আপনাকে অভিনয় করতে হবে। বাড়ির সবার সামনে আপনি আমার প্রেমিকার পরিচয়ে থাকবেন, কিন্তু আমার কাছে আপনি কেউ না, কিছু না। আমাকে সাহায্য করে আপনার লাভ কি?" আলোর লেখা কাগজের পাতায় চোখ বুলিয়ে ধূসর সরাসরি তাকালো তার দিকে। গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, "পাপমোচন।" গাড়ির মধ্যে বসে নখ কামড়াচ্ছে তনুজা। মনে মনে খানিকটা ভয়ও পাচ্ছে সে। তাকে এমন শুনশান জায়গায় দেখে নাইম কি করবে সে জানে না। আর যদি দুর্জয়কে সাথে দেখে তবে কুরুক্ষেত্র ঘটে যাওয়া থেকে আজ কেউ আটকাতে পারবে না। তার গভীর ভাবনায় ছেদ ঘটালো ফোনের রিংটোন। সাথে সাথে রিসিভ করে কানে ধরতেই ভেসে আসলো নাইমের রাশভারী কণ্ঠস্বর, "লোকেশন সেন্ড করুন।" যদি না করি? নাইম রেগে গেল আচমকায়। কোনো প্রকার উত্তর না দিয়ে কেটে দিল ফোন। তনুজার সাথে সাথে তার লাইভ লোকেশন সেন্ড করলো নাইমকে। এই মুহূর্তে নাইম যে কতটা রেগে আছে স্পষ্ট টের পাচ্ছে সে। তাই তাকে আর ঘাটানো সুবিধা মনে হলো না তার।
সে যে নাইমের প্রতি দুর্বল, তার মায়ায় পড়েছে, এ কথা অস্বীকার করা যায় না। তবে মায়া আর ভালোবাসা যে এক নয়। কারোর সুখের তাগিদে তার সুখ খুঁজে দিতে নিজেকে উজাড় করে দেওয়ার নামই বোধহয় ভালোবাসা। ভালোবাসে যাকে, তাকে পাওয়ার সাধ্য নেই, আর যার মায়ায় জড়িয়েছে তাকে পাওয়ার স্বাদ নেই। মাঝে মাঝে তার মনে হয় ভালোবাসার সংজ্ঞা অনুযায়ী তাকে ভালোবাসা বলা যায় না, বলা যায় মন্দবাসা। অনেকটা সময় অপেক্ষা করেও দুর্জয়কে ফিরতে না দেখে গাড়ি থেকে বের হলো তনুজা। কয়েক পা এগিয়ে সামনের দিকে যেতেই একটা গাড়ি এসে থামলো। ভয় পেয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল সে। মাথা উঁচিয়ে উকি দিয়ে দেখতে লাগলো গাড়িটাকে। কয়েকজন লোক মিলে টেনে হিচড়ে নামাচ্ছে দুজনকে। এত দূর থেকে দেখে মুখ বোঝার উপায় নেই লোক দুটোকে, তবে আন্দাজ করা যায় বেশ বয়োজ্যেষ্ঠ দুজন নারী পুরুষ। গাড়ি থেকে নেমে এলো জাওয়াদ শিকদার, তার পিছু পিছু নামলো তৈমুর। সবাইকে জঙ্গলের ভেতর ঢুকতে দেখে সাবধান হলো তনুজা। সাথে সাথেই ফোন লাগালো দুর্জয়কে। রিং হলেও ফোন তুলছে না সে। এদিকে জাওয়াদ শিকদার তার দলবল নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রমশ। অস্থিরতায় হাত পা ঠান্ডা হয়ে এলো তার। রক্তশূন্য মুখে অস্থির হয়ে শুধু কল লাগিয়ে গেল দুর্জয়কে। সাথে সাথে একটা কল ঢুকলো তার ফোনে। সামনে তাকিয়ে জাওয়াদ শিকদারের দিকে নজর রেখে ফোনটা রিসিভ করে কানে ঠেকিয়ে ভীত সন্তুষ্ট গলায় বলল, জাওয়াদ শিকদার এসেছে। নন্দিতাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো দুর্জয়, ওদের সাথে লোক আছে অনেক। তুমি কথা শেষ করতে পারলো না তনুজা। তার আগেই মনে হলো কেউ যেন আছে পেছনে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সাদা পাঞ্জাবি পায়জামা পরে দুই হাত পিছিয়ে বেঁধে রাখা জাওয়াদ শিকদারকে চোখে পড়ল তার। ভয়ে কথা আটকে গেল। ঝট করে হাত থেকে ফোনটা পড়ে গেল। ফোনের ওপারে গর্জে উঠল নঈম, কিন্তু তার কণ্ঠ পৌঁছালো না কারো অবধি। নাইম সাথে সাথেই কল করলো ধূসরকে। নিজের ঘরে বসে আরও একটা পরিকল্পনা সাজাচ্ছিল সে। নঈমের ফোন রিসিভ হতেই গড়গড় করে বলতে লাগলো, কোথায় তুই? নিশ্চয়ই তোর বাপের সাথেই। কান খুলে শুনে রাখ, আমার তনুজার যদি কিছু হয় তোদের কাউকে ছাড়বো না, আই সোয়ার। আমার কলিজায় হাত দিলে তোদের প্রত্যেকের কলিজা টেনে বের করে হাতে ধরিয়ে দেবো। তোর বাপকে বলে দিস নাইমের শরীরেও শিকদারদের রক্ত বইছে। ধূসর থতমত খেয়ে উঠে দাঁড়ালো। খানিকটা রাগান্বিত স্বরে বলল, নাইম ভাই, তোমার আমাকে জাওয়াদ শিকদারের চামচা মনে হয়? কোথায় তুই? আমার ঘরে। তোর বাপ কোথায় জানিস? গেছে কারোর পেছনে বাঁশ দিতে, জানি না আমি। অ্যাডভোকেট দুর্জয় আর তার স্ত্রীকে মারতে। হোয়াট? নন্দিতা মারা যায়নি, ওদের সাথে অ্যাডভোকেট তনুজাও আছে। তার মানে অ্যাডভোকেট তনুজা তোমার? এত উত্তর দেওয়ার সময় এখন নেই, লোকেশন সেন্ড করছি, কাম ফাস্ট। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে ধূসর। লাইভ লোকেশন দেখাচ্ছে মিনিট 40-এর পথ। সাথে সাথেই গাড়ি ঊর্ধ্বশ্বাসে ছোটালো সে। ট্রাফিক রুলস ভেঙে, ব্যারিকেড ভেঙে গাড়ি এগিয়ে চলল শুধু। তনুজার চুলের মুঠি ধরে টানতে টানতে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে গেল জাওয়াদ শিকদার। নিজেকে ছাড়ানোর চেষ্টায় হুমড়ি খেয়ে কতবার পড়েছে মাটিতে। নিষ্ঠুর জাওয়াদ শিকদার থামেনি, তাকে টানতে টানতে এগিয়ে চলেছে শুধু। পুরনো গাছের ভাঙা ডাল, এবড়ো খেবড়ো রাস্তায় ব্যথা পেয়ে চিৎকার দিলেও সেই চিৎকার পাষাণ হৃদয়ে জাওয়াদ শিকদারের অবধি পৌঁছালো না। সে উন্মত্তের মতো টানতে টানতে নিয়ে গেল তাকে। বাড়ির কাছাকাছি আসতেই চমকে উঠল তনুজা। তৈমুরের সামনে গান পয়েন্টে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ আর কেউ না, তুহিনা বেগম ও আশরাফ সাহেব। দুজন বলিষ্ঠ দেহের লোক, তাদের ধরে আছে দুপাশ থেকে। তৈমুর এবং আর একজন বলিষ্ঠ লোক বন্দুক তাক করে তাদের দিকে। জাওয়াদ শিকদারের মুখে বিজয়ের হাসি। তনুজাকে টেনে দাঁড় করালো সে। অতঃপর বাড়ির প্রবেশপথের দিকে চাইল একবার। চোখ মুখ জুড়ে দৃশ্যমান এক নরকীয় হিংস্রতা। সেদিকে তাকাতেই গা শিউরে উঠল তনুজার। শালার অ্যাডভোকেটকে এবার শেষ করার পালা এসেছে। অনেক নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে আমাদের। তৈমুরের কথায় নীরবতায় ছেদ ঘটল। জাওয়াদ শিকদার হালকা হেসে বলল, দাঁড়াও আব্বা, আগে ওর বুক খালি করি, তারপর যান। জাওয়াদ শিকদার এমন আদুরেভাবে খুব কমই ডাকেন তৈমুরকে, তবে যখনই ডাকেন তৈমুরের বেশ ভালো লাগে। এমন ভালোবাসা আদরের ডাক পাওয়ার জন্যই তো বাপের কথার অবাধ্য হয়নি সে কোনো দিন।
কয়েক জোড়া পায়ের ক্ষীণ শব্দে বিচরণে সতর্ক হলো দুর্জয়। ভয়ে নন্দিতা লেপ্টে গেল তার শরীরের সাথে। দুর্জয় তাকে অভয় দিতে জড়িয়ে ধরল শক্ত করে। কপালে দীর্ঘ একটা চুম্বন খেয়ে বলল, আমার প্রাণ থাকতে তোমার কিচ্ছু হবে না, কিছু হতে দেব না আমি তোমার। আপনাকেও লাগবে আমার। হাতের মুঠোয় দুর্জয়ের কলার আঁকড়ে তার চোখে চোখ রেখে নন্দিতা বলল। তার ভাগ ভঙ্গিমা এমন যেন একটু হাত আলগা হলেই হারিয়ে যাবে দুর্জয়। নন্দিতার কথা শুনে আলতো হাসল দুর্জয়। বলল, জীবনে যা কিছু ঘটে নির্দিষ্ট কোনো কারণে ঘটে। আমাদের এতদিনের দূরত্ব, অভ্যাসের পরিবর্তনের পেছনেও নিশ্চয়ই কোনো কারণ ছিল। মেনে নাও। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াই জীবন। পদচারণের শব্দ জোরালো হতেই দুর্জয়কে আরো শক্ত করে আঁকড়ে ধরল নন্দিতা। তার হৃদস্পন্দনের শব্দ ছাপিয়ে যাচ্ছে ঘরের নিস্তব্ধতাকে। সাপের মতো পেঁচিয়ে ধরেছে সে দুর্জয়কে, যেন এভাবে আঁকড়ে ধরলে কেউ আলাদা করতে পারবে না তাদের। দুর্জয় নন্দিতা চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলল, ব্রিথ, টেক ডিপ ব্রিথ, ইউ আর মাই ব্রেভ কুইন, ডোন্ট প্যানিক। পকেটে হাত চালিয়ে ফোন বের করার চেষ্টা করলো দুর্জয়। এই পকেট ওই পকেট সব জায়গায় খুঁজে হতাশ হতেই তার খেয়াল হলো ফোনটা গাড়িতেই ফেলে এসেছে। নিজের উপর চরমভাবে বিরক্ত হলেও মুখভঙ্গিতে প্রকাশ করল না। এ কথা কোনোভাবেই জানানো যাবে না নন্দিতাকে। এই অবস্থায় নন্দিতা উত্তেজিত হলে তার ক্ষতি হতে পারে। আচমকা জোরালো শব্দে ঘরের দরজাটা ভেঙে পড়ল মেঝেতে। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আঁতকে উঠল নন্দিতা। তবে চমকালো না দুর্জয়। নন্দিতাকে বুকে জড়িয়ে উঠে দাঁড়ালো সে। জাওয়াদ শিকদারের চোখে চোখ রেখে বলল, যেতে দে আমাদের। আমার বউয়ের সাথে করা সব অন্যায়ের জন্য ক্ষমা করলাম তোকে। সাথে সাথেই একজন লোক কোথা থেকে যেন একটা চেয়ার নিয়ে এসে রাখলো জাওয়াদ শিকদারের সামনে। জাওয়াদ শিকদার চেয়ারে বসলেন পায়ের উপর পা তুলে। সাদা পাঞ্জাবিটা টান টান করে বিছিয়ে নিলেন কোলের ওপর। একটু ভাঁজ পড়েছিল পাঞ্জাবিতে, সেটা মসৃণ করলেন হাতের সাহায্যে। অতঃপর বললেন, সামান্য পাঞ্জাবি কুঁকড়ে যাওয়া দাগটা সহ্য করে না জাওয়াদ শিকদার। তুই তো সেখানে তার চরিত্রে, অহংকারে, জীবনে দাগ লাগিয়েছিস, দফা রফা করেছিস সব কিছু। দুনিয়ায় হাওয়া বাতাস এতক্ষণে যে পাচ্ছিস, পায়ে পড়ে শুকরিয়া জানানো উচিত আমাকে। এক, সৃষ্টিকর্তা, আর দুই, জন্মদাতা ছাড়া কারোর কাছে মাথা নত করে না দুর্জয় এহসান। দুর্জয়ের অহংকার বোধ থেকে মনে মনে রাগ হলেও মুখে তা প্রকাশ করল না জাওয়াদ শিকদার। শীতল কণ্ঠে বলল, তুই এখন কোথায় দাঁড়িয়ে আছিস জানিস তো? জাওয়াদ শিকদারের ডেরা এটা। এখানে আমার অনুমতি ছাড়া নিঃশ্বাস নেওয়ার সাধ্য তোর নেই। দুর্জয় নিঃশব্দ হাসল। তৎক্ষণাৎ বলল, তুই এখন যেখানে দাঁড়িয়ে আছিস সেটা আমার রবের ঘর, তার সৃষ্টি দুনিয়া, যার অনুমতি ছাড়া তোর নিঃশ্বাস নেওয়ার সাধ্য নেই বই কি। তোর মতো পাপীকে ছাড় দিয়েছে ঠিক যেভাবে লাটায় ঢিল দেয় সুতোকে আকাশে ওড়ার জন্য। এরপর ঝট করে পাতাং কেটে মুখ থুবড়ে পড়ে মাটিতে। জাওয়াদ শিকদার সাথে সাথেই আঙুল উঁচিয়ে ইশারা করলো কাউকে ভেতরে আসতে। মুখে বলল, তবে তোর মাথা নোয়ানোর জায়গাগুলো আগে শেষ করি, তারপর নাক ঘুষতে ঘুষতে এই জাওয়াদ শিকদারের পায়ে মাথা নোয়াবি তুই, প্রাণ ভিক্ষা চাইবি। দরজার দিকে তাকাতে আঁতকে উঠল দুর্জয়। তুহিনা বেগম আর আশরাফ সাহেবকে ধরে বেঁধে নিয়ে আসা হলো ঘরের মধ্যে। বিপন্ন বিধ্বস্ত নন্দিতাকে থেকে হাওমাও করে কেঁদে উঠলেন তুহিনা বেগম। নন্দিতা আর দূরে থাকতে পারল না, ছুটে যেতে চাইল তার কাছে, কিন্তু তার হাত ধরে ফেলল দুর্জয়, রুখে দিল তাকে। একজন সন্তানের কাছে তার বাবা মাকে এমন অবস্থায় দেখাচ্ছে করুণ আর কিছু হতে পারে না। জাওয়াদ শিকদার সেটাই চেয়েছিল, দুর্জয়ের মনোবল ভেঙে দিতে। তো তার এত আয়োজন, এমন শক্তপোক্ত মানুষের মেরুদণ্ড ভেঙে দিলে কেমন লাগে, এ দেখার তার স্বাদ বড়।
তুর্জয়ের আসার খবর কেয়ারটেকারের কাছ থেকে পাওয়া মাত্রই ছক কষে ফেলে সে। তুর্জয় যেন খুব তাড়াতাড়ি সেখান থেকে পালাতে না পারে তাই লোকটাকে আড়ালেই থাকতে নির্দেশ দেয়। তুর্জয়ও আশেপাশে কাউকে না পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে আসা তাড়া দেখায় না। তার ধারণা ছিল জাওয়াদ শিকদার এখন নিজের ধ্বংস করাতে ব্যস্ত, অথচ এই সুযোগটা কাজে লাগিয়ে লোক দিয়ে উঠিয়ে নিয়ে আসে তুর্জয়ের বাবা মাকে। একজন পুরুষের শক্তি তার বাবা মা স্ত্রী সন্তান, তুর্জয়ের সবগুলো শক্তি এখন জাওয়াদ শিকদারের হাতের মুঠোয়। কথাগুলো ভেবেই পৈশাচিক আনন্দতে মেতে উঠল সে। পরপর দাঁড় করানো দুটো গাড়ি দেখে গাড়ি থামায় ধূসর। গাড়ি থেকে নেমে কোনো দিকে এগোনো উচিত তার মাথা কাজ করছে না। কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে আশেপাশে তাকাতেই লক্ষ্য করে মাটিতে কি যেন ঘষে যাওয়ার দাগ, যেটা প্রবেশ করেছে জঙ্গলের অভ্যন্তরে। ধূসরের বুঝতে আর বাকি রইল না কিছু, সেই দাগ ধরে এগিয়ে গেল সে সামনে। জাওয়াদ শিকদার ঠোঁটে আঙুল চালিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, আমি পাপ, আমি পাপী, পাপেরও বাপ আমি। কোনো বাপের ক্ষমতা নেই তার মরণ আমার হাত থেকে আটকাতে। বন্ধ ঘরে বন্দি করে মানুষ মারে কুকুররা, শিকদাররা তো বাঘের বাচ্চা, খোলা আকাশের নিচে ফেলে মারবে এক এক করে। শব্দের উৎসের দিকে তাকাতে চমকে ওঠে সকলে। ঠোঁটের হাসি বিস্তৃত হলো জাওয়াদ শিকদারের আরও। ঘন জঙ্গলের শেষ প্রান্তে বিশালাকার খাদ, খাদের গভীরতা এত বিশাল যে নিচ অবধি গাঢ় অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। বাড়ির পেছনের দিকে একটা সরু রাস্তা সোজা চলে গেছে সেই খাদের দিকে। পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা, দুই পাশে গজিয়ে বিশাল গাছ, সরু পথের মাঝেও লতাপাতায় ঘেরা। একজন গার্ড সেই লতাপাতা কেটে সামনে এগিয়ে যাচ্ছে, তার পেছন পেছন সকলে মাথায় বন্দুক তাক করে রেখে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে শেষে ধূসর হাঁটছে ধীর গতিতে। কৌশলে জাওয়াদ শিকদারকে তার ডেরা থেকে বের করেছে সে, কারণ পরিচিত ঘরে জখমের মলম থাকে, ঘাতের বদলে প্রতিঘাতের অস্ত্র থাকে, আক্রমণের বদলে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত থাকে। জাওয়াদ শিকদারকে এবার আর কোনো সুযোগ দিতে চায় না ধূসর। এবার তাকে হাঁটতে হবে। জাওয়াদ শিকদারের মুখোমুখি দাঁড়িয়ে আজ তার হাঁটু ভেঙে দিতে না পারলে সেও জাওয়াদ শিকদারের অংশ না। একটা বড় পাথরের চায়ের ওপর পায়ে পা তুলে বসে জাওয়াদ শিকদার ধূসর তার সামনে গিয়ে দাঁড়ালো ধীরভাবে, অতঃপর ধীর কণ্ঠে বলল, ওই মেয়েকে ছেড়ে দাও। ধূসরের আঙুল অনুসরণ করে তাকালো জাওয়াদ শিকদার, বলল, ছেড়ে দেব, কিন্তু এর বদলে কাউকে না কাউকে তো তার প্রাণ খোয়াতে হবে। ধূসর আবারও আগের মতো নিচু কণ্ঠে বলল, শেষবারের মতো বলছি, ছেড়ে দাও মেয়েকে। কে হয় মেয়েটা তোমার? সম্পর্ক তো অবশ্যই আছে, তবে আমার সাথে না। নাইম ভাইয়ের সম্পদ সে, নিজেদের মধ্যে ঝামেলা না করাই ভালো। জাওয়াদ শিকদার উঠে দাঁড়ালেন, ধূসরের কাঁধে হাত রেখে বললেন, ছাড়বো না, এখানের একটাকেও ছাড়বো না। নাইমের উচিত ছিল তাকে সামলে রাখা। সাপের লেজে পা দিয়েছে, ছোবল না খেয়ে আজ অবধি কেউ ফিরে যায়নি। কথাটা শেষ করে আর অপেক্ষা করলো না জাওয়াদ শিকদার। পাশে দাঁড়ানো গার্ডটাকে ইশারা করতে সে পেছন থেকে এসে চেপে ধরল ধূসরকে। জাওয়াদ শিকদার প্রথমে বন্দুক তাক করলো তনুজার দিকে, ট্রিগারে চাপ দিতে দিতে বললেন, ফনা তোলা সাপের বীজদাঁত আগে ভেঙে দিতে হয়। কথাটা শেষ করতেই তুর্জয় পা দিয়ে একটা পাথর ছুঁড়ে দিল জাওয়াদ শিকদারের দিতে। আচমকা পাথরটা পায়ে এসে লাগতেই লক্ষ্যচ্যুত হলো তার। হাত থেকে পড়ে গেল বন্দুকটা। ঘটনাগুলো এত দ্রুত হলো যে সকলে ভ্যাকভ্যাচাকা খেয়ে তাকিয়ে রইল সেই দিকে। সুযোগ বুঝে তুর্জয় গার্ডকে ছাড়িয়ে সেই বন্দুকটা উঠিয়ে ফেলল। ট্রিগার চেপে ধরল জাওয়াদ শিকদারের দিকে তাক করে, বাজখাই কণ্ঠে বলল, ছেড়ে দে সবাইকে, নইলে আজ এখানে আমার হাতে শিকদার বংশের পতন হবে। জাওয়াদ শিকদার মুহূর্তকালের জন্য থমকে গেলেন যেন। তনুজাকে ইশারা করে তুর্জয় বলল সবাইকে এখান থেকে নিয়ে যেতে। জাওয়াদ শিকদারের দিকে বন্দুক তাক করা দেখে গার্ডগুলো কোনো প্রতিক্রিয়া দেখালো না, ছেড়ে দিল সবাইকে। তনুজা সবার আগে তুহিনা বেগম আর আশরাফ সাহেবকে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে দিল। তারপর নন্দিতার কাছে আসার জন্য পিছু ফিরতেই পরপর দুটো গুলির শব্দ হলো। চমকে সেদিকে তাকালো সকলে। সশব্দে ঢলে পড়ল
দুটো দেহ মাটিতে। তুহিনা বেগম আর আশরাফ সাহেব নিভু নিভু চোখে তাকালেন শেষবারের মতো একবার। তুর্জয় যেন কথা বলতে ভুলে গেল, হাত থেকে বন্দুকটা ফেলে ছুটে গেল তাদের দিকে। জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এলো আনসার, হাতে বন্দুক, চোখে মুখে হিংস্র চাহিনি। জাওয়াদ শিকদার ছাড়া বাকিরা চমকে উঠল তাকে দেখে। তুর্জয় নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এখনো। যে মানুষটাকে সে সর্বোচ্চ বিশ্বাস ভরসা করত, সেই মানুষটার হাতেই নিজের বাবা মায়ের খুন। এই কঠিন সত্য তার বুক চিরে রেখে দিল। ক্রোধে ঝাঁপিয়ে পড়ল সে আনসারের ওপর, দু হাতে কলার ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, হাত কাঁপল না একটুও? মানুষগুলো নিজের ছেলের মতো ভালোবাসত তোকে, তাদের বুকে গুলি ছুটতে তোর বুক কাঁপল না? তুর্জয়ের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল আনসার, অতঃপর ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, শত্রুর একটাই পরিচয়, সে শত্রুপক্ষ, আর শত্রুর প্রতি মায়া দয়া দেখাতে নেই। নন্দিতা হাঁটু মুড়ে বসে পড়ল, শরীরটা তার ছেড়ে দিয়েছে, এত ধকল যেন সয়েছে না আর। তার চোখের সামনে তুহিনা বেগম আর আশরাফ সাহেব ঢলে পড়ল। দ্বিতীয়বারের মতো অনাথ হলো সে। নতুন করে শূন্যে আবিষ্কার করলো নিজেকে। এই দুনিয়া আর কোনো মমতা ভরা বুক তার জন্য রইল না। দম বন্ধ হয়ে এলো তার, দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। তুর্জয় দ্রুত এগিয়ে গেল তার কাছে, বুকের কাছে চেপে ধরল তার মাথা, কোমল কণ্ঠে বলল, নিজেকে শক্ত করো, শান্ত হও প্লিজ, আমি দুর্বল হয়ে পড়ছি, দয়া করে আমাকে দুর্বলতার উপহার দিও না আর। নন্দিতা কান্না ভেজা চোখ তুলে তাকালো দুর্জয়ের দিকে, ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমি দায়, আমার জন্যই সব হচ্ছে, সব কিছুর জন্য আমিই দায়ী, আমাকে মাফ করবেন না একদম। দুর্জয় তার মাথা বুকের সাথে চেপে ধরে পিঠে হাত বোলাতে লাগলো আলতো করে, নরম কণ্ঠে বলল, দায় সব দায় মেটাবে, আজ মৃত্যু মাতম মানাবে। নন্দিতাকে টেনে হিচড়ে বসা থেকে ওঠালো জাওয়াদ শিকদার, হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে গেল একদম কিনারায়, খাদের কাছে। ধূসর চমকে উঠল, হাত পা কাঁপতে লাগলো তার। জাওয়াদ শিকদারকে থামাতে তৈমুরের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে সরাসরি মাথায় গিয়ে ঠেকালো তার। জাওয়াদ শিকদার থমকে গেলেন, চমকে তাকালেন পেছন ফিরে। ধূসরের হাতে বন্দুক দেখে সে এমনভাবে অবাক হলো যেন এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা দুনিয়ায় আর ঘটেনি। অবাক কণ্ঠে বললে, তুমি আমার মাথায় বন্দুক ধরছ? শক্ত করে ধরে রাখা নন্দিতার হাতের দিকে তাকিয়ে ধূসর রাশভারী কণ্ঠে বলল, হাত ছাড়ো, তোমার হিসেব এত সহজে মেটাতে চাইছি না আমি, তোমার এত সহজ মৃত্যু দিতে চাইছি না আমি। আমার মায়ের মতো যন্ত্রণায় ধুকে ধুকে মরতে হবে তোমাকে, তোমার মৃত্যু এত সহজ হতে পারে না। কি বলছো এসব? শোনো জাওয়াদ শিকদার, তুমি একজন জঘন্যতম স্বামী। আমার মা কখনোই সুখের সংসার করতে পারেনি তোমার মতো লোকের সাথে, একজন ভালো বাবাও হতে পারোনি কখনো। টাকা পয়সা সম্পত্তি তোমার আসল ভালোবাসা না, তুমি কখনো নিজের স্ত্রীকে ভালোবেসেছ না সন্তানদের, তুমি শুধু ভালোবেসেছ নিজেকে। তুমি একজন অত্যন্ত স্বার্থপর মানুষ। তোমার মতো মানুষকে মারতে আমার খুব বেশি খারাপ লাগবে না, বরং এই দুনিয়া থেকে একটা শয়তান বিদায় হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার খুব শখ না তোমার? চলো আজ আমরাও একটু সেই খেলা খেলি। সামনেই গভীর খাই আর পেছনে বন্দুকের ট্রিগার। কেমন লাগছে বলো তো? চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছ? ভয় করছে? একটু ভয় পাও? এই ভয় তোমার প্রয়োজন। তোমারও বোঝা উচিত মৃত্যু কত কঠিন, মৃত্যু কত নির্দয়। আজ অবধি যত নির্দোষ মানুষকে মেরেছ, তাদের কষ্টগুলো এক ভাগ হলেও অনুভব করা উচিত তোমার। গার্ডরা ধূসরের দিকে বন্দুক তাক করলে তাদের থামিয়ে দেয় তৈমুর। নরম কণ্ঠে বোঝানোর সুরে ধূসরকে বলল, ভুল করছিস ধূসর, আব্বাকে ছেড়ে দে। আর যাই হোক, ছেলের হাতে বাপের খুন মানায় না। ধূসর রেগে গেল তৎক্ষণাৎ, বাজখাই কণ্ঠে বলল, লজ্জা করে না তোর? মায়ের জন্য কষ্ট হয় না? এই যে এই লোকটার জন্য আমাদের মা আত্মহত্যা করেছিল, তোর রাগ হয় না? প্রতিশোধ নিতে মন চায় না? কিভাবে পারিস এই লোকটাকে সম্মান করতে? তোর সব পাপ কাজের সাক্ষী তো তুই নিজেই। তোর নিজের প্রতি ঘৃণা হয় না? আব্বা যা কিছু করে আমাদের জন্য করে, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে করে। তুই পাগল হয়ে গেছিস, মাথা ঠান্ডা কর। বাইরে একটা মেয়ের জন্য তুই আব্বার মাথায় বন্দুক ধরছিস ধূসর?
ধূসর হাসলো খানিকটা, কণ্ঠ খাদে ফেলে বলল, বাইরের মেয়ে? আমার জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারী সে। মায়ের পরে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি, আমার মায়ের পরে জাওয়াদ শিকদার যাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, সেই নারী সে। আমার হৃদয়ে থাকা দুই নারীকেই যন্ত্রণায় ক্ষতবিক্ষত করেছে এই লোক। তাদের প্রতিটা দীর্ঘশ্বাসের সুদ সমেত হিসেব আমি ধূসর। আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা অবধি আমি জাওয়াদ শিকদারের জীবন নরক বানিয়ে ফেলব। সবগুলো গার্ডকে এখান থেকে যেতে বলো, নইলে আমার হাতের একটা ট্রিগারের চাপ তোমার খুলি এপার ওপার হয়ে যাবে। ধূসরের হাতে দৃঢ়তা, নীলচে চোখের রক্তিম ধারা, কণ্ঠের গভীরতা জাওয়াদ শিকদারের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জীবনে প্রথম সে ভয় পেল, সত্যিকারের অর্থে ভয়। মানুষ বলে রক্তের স্বভাব পরিবর্তন হয় না। বাপের স্বভাব তার সন্তানের মধ্যে দ্বিগুণ হারে ধরা দেয়। ধূসরকে এখন তার কাছে নতুন এক জাওয়াদ শিকদার লাগছে। নিজের স্বরূপই যেন আয়নায় দেখতে পাচ্ছেন। শরীর তার কাঁপছে। ধূসরের আগ্রাসী হিংস্র চাহনি তার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ভীষণভাবে। নিজের রক্তের সাথে পেরে উঠবেন না আজ বোধহয় সে। আজ আপোষে এসে গেলে হয়তো পরে আরও সুযোগ পাবে সবাইকে শেষ করার। ভাবনাগুলো মস্তিষ্কে খেলতে ইশারা করলো গার্ডদের। একে একে তারা ছেড়ে দিল সবাইকে। এরপর যে পথে এসেছিল সেই পথে ফিরে গেল একে একে। জাওয়াদ শিকদারকে ছেড়ে ধূসর এগিয়ে গেল নন্দিতার দিকে। খাদের একদম কিনারে দাঁড়িয়ে তারা। দুর্ঘটনা ঘটলে তাদের সাথে ঘটুক, কিন্তু নন্দিতা তাকে বাঁচাতে হবে। তার শরীরে এক ফোঁটা আঁচড় সহ্য করবে না সে। ছাড়া পেতেই তুর্জয় উঠে দাঁড়ালো। নিজের কোমরে গুজে রাখা ছোট্ট ছুরিটা বের করে পেছন থেকে সরাসরি ধরল তৈমুরের গলা। আঁতকে উঠল তৈমুর। ধূসর যখন জাওয়াদ শিকদারের হাত থেকে নন্দিতাকে ছাড়াইয়ে তাকে নিরাপদ জায়গায় পাঠাতে ব্যস্ত, তার ওপর পাল্টা আক্রমণ করল জাওয়াদ শিকদার। হাতের কনুই দিয়ে আঘাত করল ধূসরের পিঠে। আচমকা আক্রমণে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়ল ধূসর। আর সেই সুযোগে নন্দিতাকে আগের মতোই পাকড়াও করতে চায় জাওয়াদ শিকদার, কিন্তু তড়িৎ গতিতে নন্দিতাকে সরিয়ে ফেলল ধূসর। এরপর জাওয়াদ শিকদারের উপর ঝাঁপিয়ে পড়ে পাশে পড়ে থাকা বন্দুকটা তার দিকে হাত বাড়ায়। জাওয়াদ শিকদার কোনোভাবেই তাকে সেই বন্দুকের নাগাল পেতে দিচ্ছে না। উপরন্তু হাতের পাশে একটা পাথর পেয়ে সেটা দিয়ে আঘাত করল ধূসরের মাথায়। ব্যথায় নীল হয়ে ওঠে ধূসরের মুখ। জাওয়াদ শিকদার তাকে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে উঠে দাঁড়াতে গিয়ে খেয়াল করলো একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে সে। আর এখানের মাটিটা কেমন যেন ঝুরঝুরে। এরপর কিছু বুঝে ওঠার আগেই ধস নামে মাটির। জাওয়াদ শিকদারের পায়ের কাছের মাটি ধস নেমে সোজা গিয়ে পড়ে খাদে। তৈমুর চমকে উঠে আব্বা বলে এগিয়ে যেতে গেলে তার গলায় ধরে রাখা ছুরির ধারালো ফলা নিজের কারণেই গেঁথে যায় তার গলায়। ধীরে ধীরে রক্তের একটা টাটকা স্রোত গলা বেগে নেমে আসে। ধূসরের ধাক্কায় নন্দিতা খানিকটা সরে গেলেও বেশি দূর যেতে পারেনি। জাওয়াদ শিকদারকে খাদে পড়ে যেতে দেখে সে এগিয়ে আসে ধূসরের কাছে। মাথার পেছনে দুই হাত দিয়ে মাটিতে শুয়ে ধূসর, তার রক্তে রাঙা আশেপাশের জমিন। নন্দিতা এগিয়ে যায় তার কাছে, ধূসরকে টেনে তোলার চেষ্টা করে। নন্দিতার বাহু আঁকড়ে ধরে ধূসরও উঠে দাঁড়ায়, কিন্তু তৎক্ষণাৎ কিছু একটা অনুভব হয় তার। পায়ের নিচের মাটি বেসামাল। তাড়াহুড়ো করে নন্দিতাকে ধাক্কা দেয় সে শরীরের সমস্ত শক্তি দিয়ে। আর ঠিক তখনই মাটি ভেঙে পড়ে যায় খাদে। নিজেকে বাঁচাতে গিয়ে বড় একটা পাথর আঁকড়ে ধরে খাদের উপর ঝুলে পড়ে সে। ধূসরের ধাক্কায় পেটের দিকে ভর করে পড়ে যায় নন্দিতা। সাথে সাথেই তার গগন বিদারী চিৎকারে কেঁপে ওঠে ধরণী। ফাঁকা জায়গায় থরে থরে প্রতিধ্বনিত হতে থাকে সেই শব্দ। ধূসর নিষ্পলক তাকিয়ে থাকে সেই দিকে। চোখের কোল ঘেঁষে নোনা জল গড়িয়ে পড়ে আপনা আপনি। তৈমুরকে ফেলে তুর্জয় সবেমাত্র এগিয়ে এসেছিল তার দিকে। আর মুহূর্তের মধ্যেই এত কিছু ঘটে গেল যে কোনো কুল কিনারা খুঁজে পেল না কেউ। নন্দিতার কাছে এসে তাকে বুকের সাথে লেপ্টে ধরল তুর্জয়। ব্যথাতুর কণ্ঠে বলল, কিচ্ছু হবে না তোমার, আমরা এখনই হসপিটালে যাব, কিছু হতে দেব না তোমার। নন্দিতা ডুকরে কেঁদে ওঠে। তনুজা এগিয়ে এসে নন্দিতাকে এক পাশ থেকে ধরে
দাঁড় করায়। সাথে সাথে পাথর আঁকড়ে ধরে মাথা উঁচিয়ে তাকায় ধূসর। কান্না ভেজা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও ধরণী। আমি আমার ভালোবাসার মানুষকে আঘাত করেছি, আমি তাকে যন্ত্রণা দিয়েছি। যাকে বাঁচাতে গিয়ে আমার এত লড়াই, আমার জন্ম তো বৃথা হয়েছে সেই কবেই। আজ আমার জীবনও বৃথা। আমি পারলাম না তার গল্পে আধ পাতা সুখ হতে, বরং শেষ পাতার উপসংহারে লাল কালির দাগ হয়ে রয়ে গেলাম। যার সামান্য ব্যথা আমার বুকে আঁচড় কাটে, যার নির্মল হাসি আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, তার তীব্র আর্তনাদ আমার শরীরের সব কয়টা হাড় ভেঙে ফেলার মতো যন্ত্রণার মুখে দাঁড় করালো। আমি পারলাম না, আমি তাকে রক্ষা করতে পারলাম না, আমি পারলাম না তার জীবনের সুখের বাতাস ফিরিয়ে দিতে। আমি পাপী, আমি পাপের বংশ, পাপের অংশ। তুমি স্নিগ্ধ, তুমি পবিত্রতার স্পর্শ। আমার পাপী হাত তোমার পবিত্রতায় স্পর্শ হতেই দেখো কেমন করে সর্বনাশ করে ফেললো, তছনছ করে ফেললো সব। আমি আমার চোখের সামনে যন্ত্রণাকে কাতরাতে দেখেছি, অথচ কি অদ্ভুতভাবে নিঃশ্বাস চলছে আমার। আমার তো মরে যাওয়া উচিত। আমার চোখের সামনে আমার হাতে পাওয়া যন্ত্রণা তোমার, আমার শাস্তি মৃত্যু। মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো মুক্তি নেই আমার, নেই কোনো ক্ষমা, নেই কোনো পথ যা আমাকে তোমার দুঃখ থেকে দূর করবে। তোমার ভালোবাসা আমার অপরাধ, তোমার বেদনায় লীন মুখশ্রী আমার বুকে ছুরিকাঘাত করছে সহস্রবার। এই আগ্রাসী বেদনার চেয়ে আমি মুক্তি চাই, আমার মৃত্যু চাই। এতক্ষণে সকলের দৃষ্টি পড়ল ধূসরের ওপর। নন্দিতাকে ছেড়ে তনুজা এগিয়ে গেল ধূসরের কাছে। ধূসরের দিকে হাত বাড়িয়ে বলল, আপনি হুটে আসুন প্লিজ, আমার হাত ধরুন। ধূসর ঠোঁট এলিয়ে হাসল। হাসতে হাসতে দুই চোখ ভরে নন্দিতার দিকে তাকালো। ততক্ষণে নন্দিতাকে কোলে উঠিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে দুর্জয়। সেই দিকে তাকিয়ে ধূসর চিৎকার দিয়ে বলল, আমার হৃদয়ের সবটুকু পাপ, শুধু তুমি পবিত্র, সব অন্ধকার ছাপিয়ে আলো। এরপর দুই হাত ছেড়ে দিল ধূসর, মুখে হাসি টেনে চোখ বন্ধ করল। এরপর ধীরে ধীরে হারিয়ে গেল অন্ধকার গহীনে। তনুজা চিৎকার দিল সাথে সাথে। পিছু ফিরে তাকালো দুর্জয়, তাকালো নন্দিতাও। বাতাস ভারী হয়ে উঠল ক্রমশ। নন্দিতার চোখের কোল ঘেঁষে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল ধূসরের নামে। এইটুকুই বোধহয় ধূসরের প্রাপ্তি। তার বিয়োগে এক ফোঁটা অশ্রু বিনিয়োগ করল তার শখের নারী। জঙ্গল পেরিয়ে নাইম যখন এসে পৌঁছালো সেই ঘরের কাছে সব কিছু শূন্য। কোথাও কারোর শব্দ নেই, নেই কোনো মানুষের অস্তিত্ব। ফোন বের করে বারবার লোকেশন দেখলো সে। হ্যাঁ, এখানেই তো থাকার কথা তনুজার, কিন্তু গেল কই? পাগলের মতো এদিক সেদিক খুঁজলো সে তনুজাকে। এরপর ঘর থেকে বেরিয়ে জঙ্গল হাতড়ে বেড়াতে বেড়াতে আচমকাই তার চোখে পড়ল বিধ্বস্ত বিমর্ষ রূপে এগিয়ে আসা তনুজাকে। এতক্ষণে যেন প্রাণ ফিরে পেল সে। কোনো ভাবনা চিন্তা না করেই ছুটে গেল, দৌড়ে গিয়ে জাপটে ধরল তনুজাকে বুকের সাথে। কয়েকজন পুলিশ এসে পৌঁছালো তখনই। নাইম খবর দিয়েছে তাদের। সকলে মিলে ঘেরাও করে ফেললো চারপাশ। এরপর নাইমকে উদ্দেশ্য করে বলল, থ্যাংক ইউ স্যার, আমরা দেখছি ব্যাপারটা। কোনো অপরাধী আর আমাদের হাত থেকে পালাতে পারবে না। আপনাকে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না। আপনার মতো মানুষ আজও আছে বলে আমাদের দেশের আইন শৃঙ্খলা একটু হলেও রক্ষা পাচ্ছে। নিজের পরিবারের মানুষের বিরুদ্ধে গিয়ে অন্যায়ের পাশে দাঁড়ানোর কাজটা এত সহজ নয়, স্পেশালি মানুষগুলো যখন আপনারই ফ্যামিলি মেম্বার। থ্যাংক ইউ সো মাচ মিস্টার নাইম শিকদার। আলতো হেসে পুলিশের দিকে থেকে বিদায় নিয়ে নাইম পিছু ফিরতেই চোখে পড়ল তনুজাকে, যার অবিশ্বাস্য চাহনি বুকে তীরের মতো বিঁধল তার। শিকদার বংশের সাথে আপনার সম্পর্ক কি? আমরা এটা নিয়ে কোথাও বসে কথা বলি? এখান থেকে চলো। এই প্রশ্নের উত্তর এটা না। আমি সব উত্তর দেব তোমাকে। তোমার সব উত্তর জানার অধিকার আছে, কিন্তু এখান থেকে চলো প্লিজ। আপনার উত্তর না পাওয়া অবধি আমি এক পাও নড়ব না। তনুজার কথা গভীর এক দীর্ঘশ্বাস ফেলল নাইম। চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে তার এতদিনের প্রচেষ্টা, তাদের ঘরের
তাসের ঘরের মতো ভেঙে পড়তে। এই শিকদার পদবিটাই বোধহয় ধ্বংসের আর এক নাম। শিকদার বংশের ছেলে আমি, লাবিব শিকদারের একমাত্র ছেলে। তনুজা দুপা পিছিয়ে গেল আচমকা। সাথে সাথেই গাছের ভাঙা একটা ডাল পায়ে এসে লাগলো তার। ব্যথা পেল দারুণভাবে, হয়তো রক্তও বের হচ্ছে। নাইম তার দিকে এগিয়ে আসতে গেলে হাত উঁচিয়ে থামিয়ে দিল সে। কাট কাট কণ্ঠে বলল, আমার কাছে আসবেন না আপনি। শিকদারদের রক্তে পাপের গন্ধ। আমার দম বন্ধ হয়ে আসে। ঊর্ধ্বশ্বাসে গাড়ি চলছে হাইওয়ে ধরে। গাড়ির পেছনের সিটে নন্দিতা মাথা বুকে চেপে ধরে বসে আছে দুর্জয়। একেবারে শান্ত ও নির্জীব। শুধু দুই হাতে শক্ত করে চেপে ধরে আছে নন্দিতাকে নিজের বুকের সাথে। ঠিক যেমনভাবে ছোট বাচ্চারা খেলনা পুতুল আগলে রাখে বুকের মধ্যে করে, যাতে কেউ কেড়ে নিতে না পারে। অতিরিক্ত রক্তপাত হচ্ছে নন্দিতার। তার পা দুটো কোলের উপর নিয়ে বসে আছে তনুজা। ড্রাইভ করছে নাইম। আগে থেকে হসপিটালে ফোন করে ওটি রেডি করতে বলা হয়েছে। বেস্ট গাইনি ডক্টর রেডি সব ব্যবস্থা করে রেখেছেন। এখন শুধু যত দ্রুত সম্ভব নন্দিতাকে নিয়ে পৌঁছানোর পালা। যাওয়ার আগে বাবা মায়ের লাশের দিকে আঙুল তাক করে নিথর কণ্ঠে দুর্জয় পুলিশকে বলেছিল, আমার যাবজ্জীবনের সম্পদ সাবধানে পৌঁছে দেবেন। দুর্জয়ের কথা মতো তুহিনা বেগম আর আশরাফ সাহেবের লাশকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে হসপিটালে। হসপিটালের বাকি সব ফর্মালিটি সামলে নাইম হাঁপাতে হাঁপাতে এলো ওটির সামনে। 2 ঘন্টা ধরে ভেতরে অপারেশন চলেছে নন্দিতার। বাইরে পাতা বেঞ্চের ওপর বসে আছে তনুজা চুপ করে। 2 হাতে মুখ ঢেকে ক্লান্ত শরীরটা ছেড়ে দিয়েছে হাতলের ওপর। দুর্জয় দেওয়ালে হেলান দিয়ে এক ঠায় তাকিয়ে ওটির দরজার দিকে। সাদা শার্টে জায়গায় জায়গায় আজ রক্তের দাগ। নন্দিতার রক্ত, তার বাবা মায়ের রক্ত। জীবন থেকে 2জন মানুষকে হারিয়ে তৃতীয় জনের সংবাদের অপেক্ষা করা মানুষটার মানসিক অবস্থা বোঝার ক্ষমতা দুনিয়ায় কারণ নেই। যতই মানুষ বলুক তোমার কষ্ট বুঝি, কিন্তু কেউ বোঝে না। যার সাথে হয় একমাত্র সেই বোঝে সেই যন্ত্রণা। পুরুষ মানুষের যন্ত্রণা হয় না, যন্ত্রণা হলেও দেখাতে হয় না। পুরুষ মানুষের কাঁদতে হয় না, কষ্ট জাহির করতে হয় না। কষ্ট হলেও বুকে পাথর চেপে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয়, দায়িত্ব পালন করতে হয়। এই যে কত দায়িত্ব দুর্জয়ের। 2জন মানুষ কাফান দাফানের অপেক্ষা করছে। কে জানে আর কতজন অপেক্ষায়। কথাটা ভাবতে গিয়েই বুক মুচড়ে দিয়ে উঠল তার। আরও লাশ, আরও শূন্যতা। শূন্যতা এবার তার ভেতরটা খোকলা করে দিচ্ছে যে। কি নিয়ে বাঁচবে? সব কেড়ে নিলে তাকেও কেড়ে নিক। প্রিয়জন ব্যতীত এই জীবন বৃথা নয় তো কি? লাবিব শিকদার আর কামিনী শিকদারকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ এসে বাড়িতে জানিয়েছে সব ঘটনা। আলোর কোনো হস্তক্ষেপ প্রমাণিত হয়নি বলে ছেড়ে দিয়েছে তাকে। সবটা জানার পর আলো ছুটে গেল গেস্ট হাউসে। নওরিনকে সব কিছু জানাতেই 2জনে মিলে ছুটে গেল হসপিটালে। বহুদিন, কয়েক বছর পর বাইরের আলো বাতাস রাস্তাঘাট দেখে চিনতে কষ্ট হচ্ছে নওরিনের। আজ এই দিনটা তার খুশি হওয়ার কথা ছিল। এই মুক্তির জন্য তো এতগুলো দিন মুখিয়েছিল সে। কিন্তু এই মুক্তি তার থেকে এতগুলো মানুষ কেড়ে নেবে কে জানতো? যে ছেলেটাকে জন্ম দেয়নি, কোলে পিঠে মানুষও করেনি, তার আদর আহ্লাদ স্নেহ আর কখনো পাবে না। কখনো তার আর গাল ছুঁয়ে দেওয়া হবে না। ভাবতেই গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল তার। আর যে মেয়েটাকে এই গর্ভে ধারণ করেছিল সেও যে ভালো নেই, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বাঁচার জন্য আকুতি করছে। এ কেমন জীবন! একটা পেলে 4টে খোয়াতে হয়, একটু সুখ পেতে 1 জনম দুঃখের ভার বইতে হয়। টানা 3 ঘন্টা পর ওটির লাইট অফ হলো। সাথে সাথে লম্বা একটা শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো দুর্জয়। বুকে তুফান বলছে তার। হাজারো সামুদ্রিক তুফান ঝাপটে এসে পড়েছে যেন তার বুকে। যন্ত্রণায় ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুক। তবুও ঠাঁই দাঁড়িয়ে সমুদ্রের মাঝে দাঁড়ানো লাইট হাউসের মতো। তোয়ালে পেঁচানো একটা ছেলে সন্তান। ছোট ছোট 2টো হাত, 2টো পা, ফ্যাকাশে মুখ। তোয়ালে পেঁচানো বাচ্চাটাকে দুর্জয়ের কোলে তুলে দিল ডাক্তার। মিনমিন স্বরে বলল, শেষবারের মতো দেখে নিন, ছুঁয়ে দিন, অনুভবে অনুভবে জড়িয়ে নিন। দুর্জয়ের
মন চাইল হাত পা ছড়িয়ে কাঁদতে। এ কেমন বিচার! এ বিচার মানে না, সে মানবে না। এত কেন খোয়াতে হবে তাকে? কি এমন অপরাধ তার? অন্যায়ের প্রতিবাদ করা কি তবে অপরাধ? আপোষে এসে গেলে আজ তার নীতিবাক্য হেরে যেত, কিন্তু শূন্যতায় নিথর হতে হতো না তাকে। এত যন্ত্রণা বুকে নিয়ে বাঁচতে হতো না। এই বিষাদের তেতো স্বাদ গ্রহণ করতে হতো না। পুরুষ মানুষের সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো সে যখন কারোর সন্তান, কারোর স্বামী, কারোর বাবা। অথচ আজ কয়েক মুহূর্তের মাঝেই সে অনাথ হলো নিঃসন্তান। এরপর স্ত্রী। নন্দিতার কথা মাথায় আসতেই চোখ তুলে তাকালো সে। ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, আমার ওয়াইফ। মেন্টালি অনেক ধকল গিয়েছে ওনার ওপর দিয়ে। বাঁচানো কষ্টকর ছিল অনেক। বলতে পারেন পেশেন্টের নিজেরই বাঁচার ইচ্ছা ছিল না। কোনো কারণে মেন্টালি পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি। সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। নন্দিতা বেঁচে আছে শুনেই হেসে উঠল দুর্জয়। যেন কতকাল পর শুনল কেউ বেঁচে আছে। মুখে বিড়বিড় করে বলল, বেঁচে আছে? বেঁচে আছে? কেউ তো বেঁচে আছে আমার জন্য। বাচ্চাটাকে দু হাতে আগলে নিয়ে বসে আছে দুর্জয়। এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে তার চোখ, নাক, মুখ, গাল। বিড়বিড় করে বলছে কী সব যেন। এরপর তাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখছে অনেকটা সময়। সামনে একজোড়া পায়ের উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো দুর্জয়। সামনে দাঁড়ানো মানুষটাকে সে চেনে। নন্দিতার সাথে ছবি দেখেছে অনেকগুলো। নওরিনকে দেখে আবারও চোখ নামিয়ে নিল। নওরিন সাথে সাথে হাত রাখল দুর্জয়ের কাঁধে। ভেজা কণ্ঠে বলল, শরীর বেশি সময় রাখতে নেই, আত্মার কষ্ট হয়। দাফনের কাজটা সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। দুর্জয় চেয়েছিল নন্দিতা অন্তত শেষবারের মতো ছুঁয়ে দেখুক বাচ্চাটাকে, স্পর্শ নিক তার ভেতরে এতদিনের বসবাসরত এই ক্ষুদ্র নিথর প্রাণের। কিন্তু তা সম্ভব না। ডাক্তারের করা নির্দেশ কোনোভাবেই উত্তেজিত যেন না হয় নন্দিতা। এতে তার প্রাণ ঝুঁকি আছে। তনুজা দাঁড়িয়ে আছে হসপিটালের এক সাইডে। চোখ তার ঠাঁই দুর্জয়ের দিকে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে অজান্তেই। নাইম এসে দাঁড়ালো তার পাশে। পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল তার দিকে। তনুজা সরে গেল খানিকটা। রুড়ো কণ্ঠে জবাব দিল, আমাদের যেইটুকু এক হওয়ার সম্ভাবনা ছিল এ জীবনে আর সম্ভব নয়। নিজের রক্ত মাংস বাদ দিয়ে যে আপনি, সেই আপনাকে আমি মেনে নিতে পারবো, কিন্তু এই পাপী রক্ত মাংসে আমার ঘেন্না হচ্ছে। বিশ্বাস করুন, আমার ভীষণ অরুচি লাগছে আপনার দিকে তাকাতে। আমাদের পথ আলাদা। আজ থেকে, এখন থেকে আমরা আর মুখোমুখি হতে চাই না। 3টে লাশ পাশাপাশি শোয়ানো। সামনে খুঁড়ে রাখা 3টে কবর, 2টো বড়, একটা ছোট। গোসল করিয়ে কফনে মোড়ানো হয়েছে লাশগুলোকে। ছোট লাশটাকে একটা পুটলির মতো লাগছে। কি সুন্দর তার মুখ! এই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে খোদার মায়া হলো না কেন? কেন এই প্রাণটাকে ভিক্ষা দিল না তাকে? নাইম এসে হাত রাখলো দুর্জয়ের কাঁধে। লোকগুলো কবর খুঁড়ে বাকি সব কাজ শেষ করে রেখেছে। জানাজাও পড়ানো হয়েছে। এবার দফনের পালা। সবার আগে আশরাফ সাহেবকে শোয়ানো হলো কবরে। দুর্জয় তার দেহের ওপর মাথা এলিয়ে দিয়ে মিনমিন সুরে বলল, আমাকে মাফ করে দিও, মাফ করে দিও আমাকে। তারপর তার কবরের মাটি ভরাট করে তুহিনা বেগমকে শুইয়ে দিল তার পাশের কবরে। শেষবেলায় তুহিনা বেগমের গাল রেখে বলল, তোমার অযোগ্য সন্তানকে তুমি ক্ষমা করে দিও। আমি পারিনি তোমাদের বাঁচাতে, পারিনি যোগ্য সন্তান হয়ে উঠতে। সবশেষে নিজের সন্তানকে 2 হাতে কবরের বুকে শুইয়ে দিতে গিয়ে হাত কেঁপে উঠল তার। নিজের সন্তানকে কিছুতেই এই একাকী শূন্য কবরের বুকে ছেড়ে যেতে মন চাইছে না তার, কিন্তু উপায় যে নেই। বুকের একটা অংশ কবরের বুকে রেখে উপর থেকে মাটি চাপা দিল সে। এরপর নিজেও পড়ল 3 কবরের পাশে। সাদা পাঞ্জাবি তার কাদা মাটিতে মাখামাখি। শূন্য আকাশের গাংচিলের মতো শূন্যতা আজ তার বুকে। তৃষ্ণার্ত চৌচির বুক নিয়ে আবারও উঠে দাঁড়ালো সে। ধীর পায়ে পা বাড়ালো আর এক জীবন্ত লাশের ভরসা হতে। নন্দিতার জ্ঞান ফিরেছে। শরীরে বল নেই।
চোখ দুটো বহু কষ্টে টেনে টেনে খুলল সে। অবচেতন মনে দেখতে পেল তার থেকে খানিকটা দূরে বসে ধূসর। আগের মতোই হাস্যোজ্জ্বল দুষ্টুমি ভরা ঠোঁটে হাসি। নন্দিতাও হাসল যার দিকে তাকিয়ে। সাথে সাথেই তার মনে পড়ে গেল ধূসরের বলা শেষ কথাগুলো। আর সেই মুহূর্তেই ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো ধূসর। শেষ মুহূর্তে তার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, না পাইলি কাফন, না পাইলি দাফন, না পাইলি জগৎ, না পাইলি মোহ। ওরে পিরিতি ডুবাইল রে তোরে, ডুবাইল রে আমাকেও একসাথে সৎ। সমাপ্ত।